बड़े बड़े देशों में ऐसे छोटी छोटी बातें होते रहती है সিনোরিটা এটা সার্গ ভাষা বড় বড় দেশ কেন ছোট ছোট হতা হইতে পারে বুঝছো না ওয়া ইমতু সম্পর্কে যেটা দর্শক জানে না কখনো শুনেনি একটা সিক্রেট আমাকে আবাল বৃদ্ধ বনিতা সবাই তো তার মানে এটা সত্যি গার্লফ্রেন্ডটা বেবি বাবু জান কলিজা টুনটুনা এগুলো বলে ডাকতো আপনার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্যান্ডালটা কি আমি তো বিরিয়ানির প্যাকেট না যে সবার মন জোগাড় করে চলতে হবে কিন্তু আপনার ওয়াইফের সাথে খুব একটা পোস্ট করতে ছবি দিতে দেখা যায় না আমার বউ খুব বেশি ফর্সা না মানে সত্য গোপন করাটা কিন্তু নৈতিকতার ইস্যু থেকে একটা অনৈতিক ব্যাপার আচ্ছা আমার বাড়ি হচ্ছে নোয়াখালী মাগুমা মারিয়ালাইছে শাহরুখ খান হয়েছে শাহরুখ খানের সাকসেসটা আমরা দেখি উনি কিভাবে হয়েছে কার সাথে কি করেছে না করেছে সেটা দেখি না জানি না মানুষ সাকসেসটাই গুনে হ্যালো ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টারের সঙ্গে আছি আমি কাজী অহনা এবং আজকে আমার সঙ্গে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া স্টার না অর্থাৎ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ভাইরালের আগেই তার কাজ দিয়ে আলোচনায় রয়েছেন কথা বলছি ইমতু রাতিশের ওয়েলকাম টু আওয়ার স্টুডিও কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ ফর আস্কিং আচ্ছা ইমতু রাতিশ নামটা বেশ আনকমন সবাই তো এই নামেই চিনে কিন্তু আসলেই কি এটা আপনার আসল নাম সার্টিফিকেটের নাম কি মানে নকল নাম বলে কি কিছু থাকে আমি খুবই ইউনিক লাগছে আমার ইমতু রাতিশ আর কোনো নাম আছে কি আছে যেমন গার্লফ্রেন্ডটা বেবি বাবু জান কলিজা টুনটুনা এগুলো বলে ডাকতো টুনটুনা ওকে গার্লফ্রেন্ড গুলা ডেফিনেটলি গার্লফ্রেন্ড গুলা ও মাই গড কতগুলা ডিম ফুটার আগে বাচ্চা গুনতে হয় না কারণ এখনো তো চলছে চলমান এখনো চলছে এখন ওয়াইফের সাথেই প্রেম চলে আচ্ছা তাহলে ঠিক আছে পাশাপাশি পার্ট টাইম করা হয় পার্ট টাইম এখানে কি ওয়াইফ রাগ করে না কারণ ওটা তো প্রফেশনালি করি নাটকের গার্লফ্রেন্ড থাকে মেক বিলিভের জন্য তো আমাদেরকে রিয়েল প্রেমটাই দেখাতে হয় সো ফিলটা তো রিয়েল আনতে হয় এতগুলো গার্লফ্রেন্ডের কথা বলেছেন এই যে এখনো অন স্ক্রিনে বলছেন বউ শুনলে রাগ করে না না কেন রাগ করবে জেলাস ফিল করে না সবাই তো জেলাস ফিল করে বউ শব্দটা যদি শুধু বউতেই আটকে থাকে তাহলে সে রাগ করে কিন্তু বউ যখন বন্ধু হয়ে যায় দুটা কিন্তু ব দিয়ে শুরু বউ যখন বন্ধু হয়ে যায় তখন তো রাগ করার কিছু নাই বন্ধু হচ্ছে সে যাকে সবকিছু শেয়ার করা কিন্তু সে না হয় রাগ করছে না কিন্তু সেও যদি একইভাবে তার প্রেমিকদের কথা বলে এটা তো আমারও চাওয়া আপনারও চাওয়া আমারও চাওয়া আমি ওকে বলি যে তুমি একটু প্রেম টেম করো আমাকে জেলাস বানাও ভালোবাসাটা বাড়ুক কিন্তু বাংলাদেশের ছেলেরা তো শুনেছি খুব পজিটিভ ঠিক আছে বাংলাদেশের ছেলেরা খুব পজিটিভ হতে পারে আমি তাহলে বাংলাদেশের না আসলে সবাই তো এক পাত্রের না এক একজন এক এক রকম হয় আমার মানসিকতা একটু হয়তো ভিন্ন এই যে আপনি একটু ভিন্ন আরেকটা বিষয় হচ্ছে অকপটে বলে ফেললেন আপনি ম্যারিড মিডিয়ার অনেকেই আছে খুব গোপন রাখতে চায় ম্যারিড কি আনম্যারিড এই বিষয়টাকে কিভাবে দেখছেন যারা গোপন রাখেন তাদেরকেও আমি সম্মান করি যারা গোপন রাখেন না আমার মতো তাদেরকেও আমি সম্মান করি এটা প্রত্যেকটা মানুষের আরামের একটা ব্যাপার মানে যারা কেরিয়ার রিলেটেড কেরিয়ার নিয়ে খুব বেশি সচেতন জনপ্রিয়তা নিয়ে খুব বেশি সচেতন যে মেয়ে ভক্তরা চলে যাবে হয়তো এটা একটা কারণ হতে পারে মূল কারণটা তারা বলতে পারবেন যারা লুকিয়ে রাখেন কিন্তু ওটা ঠিক নাকি বেঠিক ওটা ঠিক করার আমি কেউ না আমার লাইফ আমার ডিসিশন আমি মনে করি যে আমি ওপেন বুক এটা আমি আমার ওয়াইফকেও বলি আমার ফ্রেন্ড সার্কেলও জানে আমি ওপেন বুক আমি তিতা সামনাসামনি ভালো আর তিতা ভালো না দ্বিতীয় কথা হচ্ছে যে মানে লুকিয়ে ফায়দাটা কি আমি যাই না এটা আমি যদি মানে দর্শককে না বলি যে আমার বিয়ে হয়নি বা আমার বিয়ে হয়েছে এটা যদি আমি গোপন রাখি কি হবে আমার কিছু মেয়ে ভক্ত বেশি হবে আর মেয়ে ভক্ত যদি একটু কমেও যায় তাতে কি হবে আমি একটু পিছিয়ে পড়বো তো পিছিয়ে পড়লেও তো আমি যখন রাতে ঘুমাতে যাব আমি তো এটা ভাবতে পারবো যে না ঠিক আছে আমি পিছিয়ে পড়লেও আমি ট্রান্সপারেন্ট আমি অনৈতিক কিছু করিনি এটা আমার কাছে মানে সত্য গোপন করাটা কিন্তু নৈতিকতার ইস্যু থেকে একটা অনৈতিক ব্যাপার উইথ ডিউ রেসপেক্ট যারা করছেন গোপন করছেন তারা এসে এখানে ব্যাখ্যা দিবেন ওদের পক্ষে বিপক্ষে আমি কিছু বলছি না আমি আমার জায়গায় বলছি আমার কাছে মনে হয় যে এইভাবে থাকাটাই ভালো কদিন বাঁচবো বলো এক্স্যাক্টলি কিন্তু আপনাকেও কিন্তু আপনার ওয়াইফের সাথে খুব একটা পোস্ট করতে ছবি দিতে দেখা যায় না আমাদের আসলে আমি পেজে অনেক বেশি অ্যাক্টিভ আমি পেজে দেই লাস্ট ওর বার্থডে গেছে তখনও আমরা সেলিব্রেশন করেছি আমি দিয়েছি মানে ব্যাপারটা হচ্ছে আমি ম্যারিড এটা যেমন গোপন করার কিছু নেই আবার আমি ম্যারিড এটা তো প্রতিদিন কাউকে বলার কিছু নেই আমার বউ খুব বেশি ফর্সা না ওটার কারণে হয়তো কয়েকটা নেগেটিভ কমেন্ট আসে মানে আবার কিছু মানুষ এভাবে বলে যে ভাবি জিতছেন আবার অনেকে বলে যে মানে প্রশংসাই করে আমার ওয়াইফের এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াইফটা আমার আমি কতটুকু কমফোর্টেবল আমি কতটুকু হ্যাপি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট কে কি বললো কে কি দেখলো কার চোখে কি আমি এভাবে চিন্তা করি না আসলে কে জিতছে
আমরা দুজনেই জিতেছি বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ডস। চমৎকার। আজকে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। অসম্ভব না, খুব সুন্দর লাগছে। না, অসম্ভবই বললাম। সম্ভব তো, আমি সুন্দর, আমি সুন্দর। আচ্ছা, আউটফিট ডিটেলস সম্পর্কে জানতে চাই। এখন তো সব শোতে গিয়ে সবাই ড্রেসের দাম কত, কোথা থেকে কিনেছে, কয় লাখ টাকা, সো আমিও একটু ট্রেন্ড ফলো করলাম। আচ্ছা, আমার হাতে এখানে দুটো স্বর্ণের আংটি আছে, এগুলো অরিজিনাল। এগুলো কি বিয়ের? না, এটা একটাও বিয়ের না, এবং বউ দেয়নি। বউ দেয়নি? না, এটা একজন দিয়েছিল যে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাদের দেখা হয় না খুব একটা। ও আমাকে দিয়েছিল। আর এটা সেটা কে? ফ্যামিলি পারসন? না, ফ্যামিলি পারসন না, মানে ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। আচ্ছা, ও দিয়েছে। ও দেওয়ার কারণ আছে, কারণ আমার আগেরটা আমি শুটে গিয়ে খুলে ফেলেছিলাম, ওটা হারায় গেছে। তখন ও বলছে তোর হাত খালি। তো ইন্ডিয়া গেছিল, ইন্ডিয়া থেকে নিয়ে এটা আমাকে গিফট করছে। আর এটা আমাকে একটা ভক্ত দিয়েছেন, উনি সম্ভবত সৌদি আরব থাকেন। সৌদি আরব থেকে আরেকটা বাংলাদেশের থেকে একজনকে পাঠিয়ে আমার সেটে এটা দিয়ে গেছে আর কি। আর এটা গোল্ড না, এটাও গোল্ড না, এই দুটো আবার গোল্ড। দোকানেই আছে। আর কি, টি শার্টটা আমাকে একজন গিফট করেছিল, ওর সাথেও আমার এখন আর যোগাযোগ নাই। কেন? খুব ভালোবাসার সম্পর্কগুলো এইভাবে শেষ হয়ে যায়। সেটা কি কোনো প্রেমিকার দেওয়া ছিল? না, প্রেমিকা না, ঠিক মানে আসলে রিলেশনগুলোর কিছু রিলেশনের নাম হয় না। ওর সাথে সম্পর্কটা আমার এরকম ছিল যে বন্ধুত্বের চেয়েও বেশি হয়তো ভালোবাসার কাছে। আচ্ছা, এটা আমি একটু সরি ইন্টারাপ্ট করলাম। সিচুয়েশনশিপ মানে এখনকার টার্ম, সিচুয়েশনশিপ আই জাস্ট হার্ড ইট। আমি সিচুয়েশনশিপ এর শব্দটাই আগে শুনিনি। খুব ইন্টারেস্টিং। ওটা না, আপনি মানে ওটা না, ব্যাপারটা হয়েছে কি, মানে যখন আমি আমার বিড়ালদেরকে, আমার অনেকগুলো বিড়াল আছে, আমি যখন বিড়ালদেরকে আদর করি, আমি তো কখনো নিজেকেও প্রশ্ন করি না যে ওরা আমার সম্পর্কে কি হয়, ওরা কি আমার প্রেমিক প্রেমিকা হয়, নাকি আমার সন্তান হয়, নাকি বউ হয়, না বাপ মা হয়, কিন্তু একটা ভালোবাসা তো ওখানে এক্সিস্ট করে, রাইট? আমি যখন একটা পাবলিক ট্রান্সপোর্ট, ধরো আমি একটা উবার ড্রাইভারের ওখানে উঠলাম, বা আমি একটা রিক্সাতেই উঠলাম ফর এন এক্সাম্পল, আমি তোকে খুব মায়ার চোখে দেখি যে ও কত কষ্ট করে, ওরও লাইফে অনেক কষ্ট আছে। আচ্ছা, আপনার বেড়ে ওঠা তো চিটাগংয়ে ছিল, আপনার হোম টাউন চিটাগং? হ্যাঁ, আমার হোম টাউন চিটাগং, আমার আদিবাড়ি কুমিল্লা। আদিবাড়ি কুমিল্লা মানে আদিবাড়ি কুমিল্লা বলতে আমার বাবা, দাদা, দাদি, আমার নানা, নানি সবার বাড়ি কুমিল্লা, কিন্তু আমাদের জন্ম, শৈশব, বড় হওয়া সব এখনো আমাদের মানে সবকিছু চিটাগং। আপনি চাটগাঁয়া ভাষা পারেন? হ্যাঁ, হইতে পারি চাটগাঁয়া। চলেন চাটগাঁয়া ভাষায় কথা বলা শুরু করি। আমার বাসা কোথায় আছে আপনি গেস করেন? তোমাদের বাড়ি হচ্ছে মিরেশ্বরাই? পটিয়া? না। চিটাগং তো না। ওকে, বাট ইউ নো চিটাগং বিভাগের মধ্যে। আচ্ছা আচ্ছা, চিটাগং বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া? না, তাহলে তো মনে হয় ঝগড়া দিয়ে শুরু করতাম। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। মাগুমা মারিয়া লাইছে। আপনি তাহলে কয়টা ভাষা জানেন? আমি গুনিনি কখনো। মানে নোয়াখালী পারেন? হ্যাঁ, হাড়ি। চাটগাঁয়া পারেন? সিলেটি? তুরা তুরা মারতাম পারি। তুরা তুরা মারতাম। ওকে, আপনাকে যদি চাটগাঁয়া ভাষায় আপনার সবচেয়ে ফেভারিট ডায়ালগ, হিন্দি বা লাইক বাংলা, কিন্তু পসিবল না, বাংলাই পসিবল, সো বাংলায় আপনি একটু আপনার ফেভারিট কয়েকটা 3টা ডায়লগ বলেন, কোন অ্যাক্টরের, এবং তারপর ডায়লগটা বলেন। আচ্ছা, শাহরুখ খানের একটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে একটা ডায়লগ আছে, বারে বারে দেশ সময় আছে ছোটি ছোটি বাতে হতে রাইতে সিনোরিটা। এটা সাত ভাষা বড় বড় দেশ, একখানা ছোট ছোট হতা হইতে পারে, বুঝছো না? আপনি তো উপস্থাপনা, নাটক, সিনেমা, মডেলিং কোনো কিছু বাদ রাখেন নাই? বাদ রাখছেন কিছু? কোনটা? প্রাপ্তবয়স্কদের সিনেমা বাদ আছে। সেটা কি করার ইচ্ছে আছে? ইচ্ছে নাই। আচ্ছা, এতগুলো পরিচয়, কোন পরিচয়ে পরিচিতি পেতে? অভিনেতা। কেন জিজ্ঞেস করো? কেন? কারণ অভিনয় জিনিসটা এত চ্যালেঞ্জিং, এক এক দিন তুমি এক একটা ক্যারেক্টার ধারণ করছো, এবং বাংলাদেশে কম বাজেট হওয়ার কারণে তোমাকে সময় দেওয়া হচ্ছে না, প্রিপারেশনের সময় দেওয়া হচ্ছে না। সো একটা মানুষ কতটুকু ট্যালেন্টেড হলে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা যে দুদিন পর পরে একটা নতুন ক্যারেক্টার ধারণ করছে, এবং সেই এটাকে মেক বিলিভ করছে যে আমি যখন ক্যারেক্টারটা করছি দর্শক বিশ্বাস করছে যেটা আমি। সো এই চ্যালেঞ্জটা নিতে আমার ভীষণ ভালো লাগে, যার কারণে আমাকে যখন অ্যাওয়ার্ড দেয় আমি বলি যে ভাই আমার প্লিজ অভিনেতা ক্যাটাগরিতে দিয়েন, আমাকে মডেল উপস্থাপকে দেওয়ার দরকার নেই, অনেক আছে বাসায়।
ওকে, আমি এবার একটু র্যাপিড ফায়ার যাব। আপনার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্যান্ডালটা কি, যেটা শুনে আপনি নিজেই অবাক হয়ে গিয়েছেন? আমি সমকামী। এটা শুনতে হয়েছে? হ্যাঁ, এখনো শুনতে হয়। তো এখনো শুনতে হয়? তুমি যখন কোথাও কাজ করবে তখন কেউ না কেউ তোমাকে একটু ডিমোরালাইজড করার ট্রাই করবে, তো আই ডোন্ট মাইন্ড বলতেই পারে। এই যে একটা কথা ছড়িয়ে গেল সমকামী, তো সেই রিলেটেড কোনো প্রস্তাব পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, কেন পাবো না? আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাকে আবাল বৃদ্ধ বনিতা সবাই তো খুব তার মানে এটা সত্যি? আমি জানতাম না, আমি একটু শুনতে চাই। যে ওটা নাকি আমি সমকামী ওটা অফার আসে মেয়েদের বেলায়, খুব শোনা যায় যে মিডিয়াতে অনেক অফার আসে। একটা মেয়েকে একটা পুরুষ বা ছেলে অফার করে, কিন্তু একটা ছেলেকে কিন্তু সবাই অফার করে। সবাই ছেলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবাইকে এটা ফেস করতে হয়। ইভেন ধরো তুমি যখন মডেলিং করবে তখন ইন্ডাস্ট্রির কাজের মানুষ থেকেই এই জিনিসটা ফেস করতে হয়। আর তুমি যখন টেলিভিশন আর্টিস্ট হবে তখন প্রচুর অনলাইনে তোমার ফ্যান পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে তোমাকে এগুলো পোক করবেই, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই। আচ্ছা, অনলাইনের গুলো তো অ্যাভয়েড করা যায়, কিন্তু ইন্ডাস্ট্রি বা যেগুলো সামনাসামনি প্রস্তাব সেগুলো কিভাবে? আমি ওভাবে কখনোই পাইনি। আমি আমার ওয়েতে চলি। কে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো ওটা আমার জন্য অনেক কিছু। কে আমাকে ঘৃণা করলো কিচ্ছু যায় আসে না, আমি আমাকে চিনি। এক্স্যাক্টলি। কারোর জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে বা কাউকে ব্লক করতে হয়েছে? না, কারোর জন্য অন্যের কারণে অন্যজন আমার সাথে সম্পর্ক খারাপ করেছে, আমি কারোর জন্য কখনো কারোর সম্পর্ক খারাপ করিনি। ওকে, আচ্ছা, রিয়েলিটি শো উপস্থাপনা নাকি সিনেমা, কিন্তু কোনটা বেশি কঠিন? দুটাই। ওকে, আচ্ছা, কোনো প্রজেক্ট ব্যর্থ হলে ভেতর থেকে কিভাবে হ্যান্ডেল করেন? ভাবি যে ইচ্ছে বড় প্রজেক্ট হয়তো সামনে আসবে, তাই এটা ব্যর্থ হয়েছে। আমি খুব পজিটিভ মানুষ। ফ্যানরা যখন ক্রিটিসাইজ করে তখন সরাসরি রিপ্লাই দেন নাকি সাইলেন্ট থাকেন? আমি মাঝে মাঝে রিপ্লাই দিই, মাঝে মাঝে সাইলেন্ট। মাঝে মাঝে রিপ্লাই দেন? এটা কি সামনাসামনি নাকি ওই যে কমেন্টে আমি রিপ্লাই অপশনে গিয়ে রিপ্লাই দিই। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশি ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইপড ওভাররেটেড অভিনেতা কে আপনার মতে? হাইপড ওভাররেটেড অভিনেতা? অভিনেত্রী বলতে পারবো, অভিনেতা বলতে পারবো না। আচ্ছা, অভিনেত্রী কে? পরিমণি। কেন? কাজের চেয়ে আলাপ বেশি। যদিও আমি ওকে অনেক পছন্দ করি, ও পছন্দ করার মতো একটা মেয়ে, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মে সবচেয়ে সুন্দর নায়িকা। কিন্তু ও যতটুকু সুন্দর নায়িকা ততটুকু আরো আমরা যেমন জায়া আহসান মানে হচ্ছে যে আরে একটা ভালো মুভি দেখবো এবার, জায়া আহসানের মুভি, আচ্ছা তাহলে খুব ভালো হবে। চঞ্চল চৌধুরীর মুভি খুব ভালো হবে, চঞ্চল চৌধুরীর মুভি খুব ভালো হবে। পরিমণির ব্যাপারে আমরা এরকম বলতে চাই, পরিমণির ব্যাপারে আমরা এভাবে ভাবতে চাই, আমরা চাই পরিমণি তার ক্যারিয়ার নিয়ে আরো বেশি সিরিয়াস হোক। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইদানিং দেখা যায় যে কাজের থেকেও সোশ্যাল মিডিয়ার থ্রুতে ব্যক্তি জীবন নিয়ে সেলিব্রিটিরা আলোচনায় থাকে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এই যে তোমরা যারা উপস্থাপনা করো আমার মতো, আমি তোমাদের তোমরা এই যে প্রশ্ন করো, ভাবিকে যে দেখি না পোস্টে, দেখালেও দোষ, না দেখালেও দোষ, ঠিক আছে না, জায়গা মতো ধরেছি। এই যে আমাদের প্রশ্ন করার জন্য আর কি সুযোগ তৈরি হয়। হ্যাঁ। আচ্ছা, কখনো নিজের পছন্দের চরিত্র হারাতে হয়েছে কোনো সিনেমা, নাটক? এটা তো হয়, এটা অনেকই হয় যে এই কাজটা করব তারপরে হয় না, এরকম হয়। আমার মনেও নেই এগুলো, আমি মনে রাখি না। যেটা আমার ওটাই আমার, যেটা হয়নি ওটা আমার ছিল না কখনো। ওকে, কোনো পাবলিক এম্বারাসিং মোমেন্ট ছিল পাবলিকলি? আমি ওই যে পাবলিক এসে যখন ভিড় করে আমার সাথে ছবি তোলে বা আমাকে কিছু একটা খাওয়াতে চায়, কিছু একটা গিফট করতে চায়, আমি খুবই এম্বারেস ফিল করি। আমি মনে করি যে আমি এটার যোগ্য না, আমার খুব আনইজি লাগে আর কি। আচ্ছা, অনেক প্রশ্ন তো করেছি, কিন্তু তোমার সবচেয়ে ফেভারিট অ্যাক্ট্রেস কে বাংলাদেশে? আসলে ওভাবে তো ধরো সবচেয়ে ভালো ফল কোনটা, সবচেয়ে সুন্দর ফুল কোনটা, এবার বলা যায় না, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য। সো প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে, বাট দিস ইজ ট্রু, আমি এটা ওন করি। আপনার পলিটিশিয়ান হওয়া উচিত ছিল, খুব ডিপ্লোম্যাটিক, সবার মন রক্ষা হলো। আচ্ছা, ইমতু সম্পর্কে যেটা দর্শক জানে না, কখনো শুনেনি, একটা সিক্রেট জানতে চাই। আমি এখনো গান শুনে কাঁদি, ভালো সিনেমা দেখে কাঁদি, আমি বাচ্চাদের মতো ভিডিও দেখে হাসি, বাট আমি বাচ্চা না। আপনি তো গান ছোটবেলায় আমি সবই করেছি। আমি শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু সংগঠন সবই করেছি, তো টুকটাক সবই পারি। কোক স্টুডিও বাংলার গান শুনি। ওকে, এখনকার সময় দেখা যাচ্ছে অনেক নায়িকাই সিনেমা করে না, নায়িকা বলা যাবে না, সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত, কোনো কাজ নেই, কোনো বিজ্ঞাপন নেই, কোনো সিনেমা নাটক কোথাও নেই, কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড পায়। তাদের নিয়ে কি বলবেন, যেহেতু আপনারা রেগুলার কাজ করছেন বা কাজ করে এসেছেন? এই বিষয়টা নিয়ে আমি দেখলাম বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব
মানে সমালোচনা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? ঠিক আছে, এখন ধরো তোমার কাছে মনে হচ্ছে যে কাজ করে না, ও অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারা মনে করছে যে অ্যাওয়ার্ডের জন্য সে যোগ্য। কি কাজ বা কামের জন্য যোগ্য এটা আমরা জানি না, কিন্তু যারা নির্ধারক মানে অ্যাওয়ার্ড দিবেন তাদের কাছে যোগ্য, তো সমস্যা কি, দিচ্ছে নিক, সমস্যা নেই। ওটা আমিও তো যখন হোস্ট থাকি আমি অনেক নায়িকারা প্রশ্ন করি যে তোমরা বিদেশ যাও, খুব সুন্দর ছবি দাও, ফটো ক্রেডিট দাও না, যে ছবিটা কে তুলছে তার নামটা দাও না, ঘটনা কি? তারপরে এত বিদেশে যাও, টাকা কোথায় পাও, তারপর সুগার ড্যাডি, এগুলো নিয়ে আমরা কথা বলি। আসলে ব্যাপারটা হচ্ছে যার যার পার্সোনাল লাইফ, তুমি কষ্ট করে টাকা কামাই করবে নাকি তুমি শর্টকাটে টাকা কামাই করবে, এটা তো তোমার লাইফের ডিসিশন, তাই না? শাহরুখ খান হয়েছে, শাহরুখ খানের সাকসেসটা আমরা দেখি, উনি কিভাবে হয়েছে, কার সাথে কি করেছে না করেছে সেটা দেখি না, জানি না। মানুষ সাকসেসটাই গুনে, বিহাইন্ড দ্য স্টোরি কেউ মনে রাখে না। এক্স্যাক্টলি। আচ্ছা, ইমতুর 5টা ভালো অভ্যাস, 5টা খারাপ অভ্যাস। আমার কোনো ভালো অভ্যাস নাই, সবই খারাপ। হ্যাঁ, ভালো অভ্যাস তো আশপাশের মানুষ বলবে, তাই না? নিজের ঢোল নিজে না পেটাই। খারাপ হচ্ছে আমার লাইফে অনেক কিছু করা বাকি যেগুলো আমি এখনো করতে পারছি না। তারপরে আমার আরো পরিশ্রমী হওয়া উচিত, আমি আরো পরিশ্রমী হতে পারছি না। আমাকে নিজেকে আরো গোছানো উচিত, আমি এখনো ওভাবে গোছাতে পারছি না। আমি আরো ভালো হাজবেন্ড হতে চাই, আমি আরো ভালো হাজবেন্ড হতে পারিনি, এটাও বাকি। আমি আমার বাবা মার আরো ভালো সন্তান হতে চাই, সেটাও এখনো হওয়া বাকি। পাঁচটা মনে হয় শেষ। 5টা শেষ। আশা করি এগুলো সবগুলোই হওয়া উচিত। না, এটার মধ্যে একটা হিডেন ব্যাপার আছে যে আমি এটার মানে না যে আমি খারাপ, বাট আমার আরো ভালো হওয়ার আকাঙ্ক্ষাটা কাজ করে, এটা একদম মন থেকে বললাম। আচ্ছা, এখন পর্যন্ত ক্যারিয়ারের কত বছর পার হয়ে গেল, এই টাইমটার মধ্যে সবচেয়ে কি বলবো স্ট্রাগলিং টাইম কেমন ছিল, কোনটা ছিল আসলে? জোয়ার ভাটা মানুষের লাইফে আসে। আমি মাঝখানে আমার একটা অ্যাফেয়ার ছিল আমার বিয়ের আগে, ও বলেছিল যে এগুলো তোমার করা লাগবে না, এগুলো ভালো না, এগুলো ছাড়ো, আমরা একসাথে ব্যবসা করবো বলে আমার 2টা বছর নষ্ট করেছে আর কি। তখন কি কাজ থেকে একদম বিরতি নিয়েছিল? একদম কাজ থেকে কমপ্লিটলি আমি ব্রেক নিয়েছিলাম, যেটা আমার লাইফের অনেক বড় ভুল ডিসিশন ছিল। যাই হোক, ও আল্লাহর কাছে চলে গেছে, ও জীবিত নেই, মারা গেছে, ও কিছুদিন আগেই মারা গেছে, ও ইউএসএ তে। ওর উপরে আমার কোনো রাগ নাই, কিন্তু মানে সিদ্ধান্তটা আমার ছিল, আমার রং সিদ্ধান্ত ছিল ওটা। ওটা একটা স্ট্রাগলিং টাইম। ওটা স্ট্রাগল বলতে আমি ভালো ছিলাম তখন, অন্য ব্যবসাও করতাম, ইভেন্টের ব্যবসা করতাম। আমি কখনো খারাপ থাকি না, সত্যি কথা। মানে আমার অর্থ যোগের কপাল খুব ভালো, মানে আমার সবসময় টাকা আসবেই, কোনো না কোনো ভাবে টাকা আসেই। আমি অভাব জিনিসটা আল্লাহ মাফ করুক আমি কখনোই দেখিনি। আর আমি এই ব্যাপারটাতে অনেক গোছানো, মানে আমার মাথায় থাকে যে যদি এটা আমার ক্যান্সেল হয়ে যায়, ধরো আমি একটা টিভি শো করছি, টিভি শো থেকে আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতেছে, তো শোটা বন্ধ হয়ে গেলে আমি কি করবো, এটা আমার আগে থেকে প্রিপারেশন থাকে। আবার আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, তোমরা মানে দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন, যে কারণে আমার একটা কাজ বন্ধ হবে ভাব হইলে আরো 10টা কাজের নক চলে আসতেই থাকে, টক টিকটক, চলো কাজ করি, চলো কাজ করি। সো আমার ওগুলো নিয়ে কখনো ভাবতে হয় না। আর আমি ওই যে তোমাকে বললাম না যে আমি আমার আশপাশের মানুষদেরকে নিয়ে খুব ভাবি, এই মানুষটাকে আমি কিভাবে ভালো রাখবো, আমার দ্বারা ওর কিভাবে উপকার হবে, একটা ছোট উপকার করতে পারলো আমার খুব ভালো লাগে। এটা তো তোমার রিভার্স হয়ে আসে, কার্মা যেটাকে বলে, ইংরেজিতে বলে হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড। তুমি যা করবা তোমার সাথে তাই হবে। সো আমি লাইফে অনেক ভালো কাজ করি, তারপরে আমার সাথে ভালো হয়, লস নাই, কোনো লস নাই, জীবনটাই লাভ। হ্যাঁ, পুরোই লাভে লাভ। তা আপনি খুবই মানে লাকি। ইয়েস, আই এম লাকি বিকজ আই চুজ টু বি। আমি এটা বেছে নিয়েছি যে আমি লাকি থাকবো, আমি হ্যাপি থাকবো। চমৎকার। এই যে মিডিয়াতে ক্যারিয়ার, সো আমাদের সোসাইটির যে একটা ধারণা থাকে ছেলে তো গেছে, তো এটা কি আপনার ফ্যামিলিকে শুনতে হয়েছে? এটা আমি তো পড়াশোনার পারপাসে ঢাকা এসেছিলাম, তো যখন আমি বিজ্ঞাপন করতাম আমি ফ্যামিলিকে বলিনি। আমাকে কিন্তু অমিতাভ রেজা লিফট থেকে ডেকে নিয়ে মডেল বানান, তখন আমি ইয়ো ছিলাম, আমার চুল স্পাইক করা থাকতো, মানে একদম কচি আর কি বাচ্চা। তুমি যে ছোটবেলা থেকে আমাকে দেখতে বলতে না, তখনকার সময়ের কথা। তারপর ডেকেছে, তারপরে আমি গেলাম, অডিশন দিলাম, ঠিকে গেলাম, আমাকে বিজ্ঞাপনে নিল। তারপরে ওই বিজ্ঞাপন দেখে আমাকে অন্য বিজ্ঞাপন থেকে ডাকছে, অন্য বিজ্ঞাপন দেখে অন্য বিজ্ঞাপন ডাকছে, এরপর টিভি চ্যানেল ডাকছে, তারপর রেডিও ডাকছে, আজকে এই যে নিউজ 24। একদম কপাল খুলে গেছে, এই ডাকার উপরেই আছি আর কি আমি, এই ডাকার শেষ হয় না, এইভাবেই কাজ করছি। সো আমার কাজ, আর কাজ জানা থাকলে কাজের অভাব হয় না। কিন্তু কাজ নিয়ে আসলে যেটা মানে প্রশ্ন করেছিলাম আর কি, যে সোসাইটি বা ফ্যামিলি তখন প্রথম দিকে কিভাবে, রাইট, আমি আমার পয়েন্টটা হারিয়ে ফেলেছিলাম। তো মা বাবা জানতেন না। তো একবার বাবা তখন মোটরসাইকেল চালাইতেন, তো সিগন্যালের মধ্যে দাঁড়াইছেন, তো পাশে একটা টেলিভিশনের শোরুম, মানে ধরো 8-10টা টিভির উপরে টিভি রাখানো, বক্স টিভিতে উনি আমার বিজ্ঞাপন দেখছে। বিজ্ঞাপন দেখে বাসায় এসে আম্মুকে বলছে যে এই ইমতু কি বিজ্ঞাপন টিকন করছে নাকি, আজকে টিভিতে একটা বিজ্ঞাপনে ওর মতোই লাগলো। তা আম্মা আমারে জিজ্ঞেস করলো, জিমতু তুই কি এরকম বিজ্ঞাপন টিকন করছিস? না,
ভয়ে বলবো না, আমার মাসের টাকা বন্ধ করে দিবে, তখন আমি স্টুডেন্ট। তো তারপরে ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ একটা রিয়েলিটি শো ছিল তখন। লাকিলি ক্লোজ আপ 1-এর প্রমোশনাল বিজ্ঞাপনটা তো আমি মডেল হয়েছি। ক্লোজ আপ টুথপেস্টের মডেল এই আরিফিন শুভ, এই নায়ক নীরব, সৈকত বলে একটা ছেলে ছিল, এরকম 8-10টা ছেলে অডিশন দিয়েছিল, সেখানে আমি টিকেছি, বুঝছো। তখনও আরিফিন শুভ মানে র্যাম্পের মডেল তখন। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি ওই বিজ্ঞাপনে প্রপস ডিরেক্টর ছিল আরিফিন শুভ। হ্যাঁ, হি ইজ মাই ব্রাদার, আই লাভ হিম এ লট। আমি একদমই ছোট করছি না, কোনো কাজই ছোট না, ওটা অনেক বড় একটা কাজ। মানে ধরো প্রপস ডিরেক্টর কি তুমি জানো, এখানে আমি আর বলতে চাচ্ছি না। মানে একটা সেটের মধ্যে আর্টিস্টের মানে একটা হয়তো বাইসাইকেল লাগবে, হয়তো একটা ক্যাপ, বিদেশি ক্যাপ লাগবে, ওরকম। তখন সালমান খানের কি যেন একটা মুভি বেরোয়ছিল বা একটা মিউজিক ভিডিওতে সালমান খান মানে অভিনয় করেছিলেন, ওখানে সে খালি গায়ে একটা সিল্কি ব্ল্যাক চাদর এভাবে উড়ায় দেয়, ওটা এরকম করে করে পরে ওরকম। তো বলছে আমরা সিনটা প্রথমে এভাবেই নিব। তো ওটার জন্যই এফডিসিতে বিশাল সেট ফেলে ওই আমার ওটা করেছে। তারপর আমি আয়নার সামনে ব্রাশ করছি, ওরকম ছিল। ওটা চাদরটা মনে হয় রাখিনি বিজ্ঞাপনে। এটা প্রায় ধরো এখনকার বিজ্ঞাপন তো একদিনে হয়, তখন আমাদের 5 দিন লাগছিল ওই বিজ্ঞাপন করতে। ওই বিজ্ঞাপন দেখার পর আমি ধরা খেয়ে গেছি আর কি। মানে তখন আব্বু জেনে গেছে যে আমি বিজ্ঞাপন করছি, তো আমরা এই সত্যি বল। হ্যাঁ, তো আমাদের আবার আব্বু একটু কনজারভেটিভ ছিলেন। কনজারভেটিভ বলতে ওনার আব্বু চট্টগ্রাম বন্দরে আব্বু জব করতেন। তো আব্বু ওখানকার সিবিএ নেতা, মানে শ্রমিকদের যে ইউনিয়ন থাকে না, ইউনিয়নের উনি 16 বছর জেনারেল সেক্রেটারি ছিলেন। আব্বার একটা নিয়ত ছিল যে আমার কলিগ কোনো নেতার সন্তানরাই মানুষ হয় নাই, এই শ্রমিকদের জন্য মানে সবকিছু করতে গিয়ে সংসার দেখে নাই। তো আব্বু খুব সচেতন ছিলেন যে আমার সন্তানরা যাতে মানুষ হয়। তো খালি মাইর খেতাম। ধরো আমি সেকেন্ড বয় ছিলাম প্রাইমারি স্কুলে, একদম 1 থেকে মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার রোল 2 ছিল। বিকজ আমার 2 কেন হয়েছে আমি জানি না, আর আই নেভার ওয়ান্টেড টু বি নাম্বার 1। এই পলিসিটা কিন্তু আমার এখনো লাইফে, আমি কখনো নাম্বার 1 হইতে চাই না। আমি যেমনই আছি এটা আমি উপভোগ করি। হয়তো আমার ট্যালেন্টের জোরে আর বাবার প্যাদানিতে আমি সবসময় সেকেন্ড বয় থাকতাম। কারণ ধরো আমাদের মার্কশিট তো আনতে হইতো, তো মার্কশিটটা আনলেই অঙ্কে কত পাইছোস 98, তো রোল 1 যেও কত পাইছে 100, 2 কেন কম পাইনি। ও মাই গড, বোঝো? হ্যাঁ, মানে এক মার্কের জন্য মাইর খেতাম বাবার। কিন্তু এখন ওটাকে আমি আশীর্বাদ হিসেবে দেখি যে ওনার অনেক কিছুই আসলে পরবর্তীতে আমাকে ভালো মানুষ, ভালো মানে ভালো যে ধরো এখন আমরা কি, এখন আমরা কলিগ নাকি গেস্ট যেটাই হোক, তো যেখানেই যাই ভালো মানুষ হওয়াটাই আগে প্রায়োরিটি থাকা উচিত। সেটা আমাকে আমার বাবাই শিখিয়েছেন, এবং আমার বাবা মুক্তিযোদ্ধা। কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যারা তরুণ প্রজন্ম আছে, যারা আসলে এই যে মিডিয়ায় ক্যারিয়ার করতে চায় কিন্তু একটা দ্বিধা কাজ করে, ফ্যামিলি, সোসাইটি বা কি হবে আসলে ক্যারিয়ারটা, মানে কতটুকু আসলে ইম্প্যাক্ট ফেলবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তুমি যখন পানি গরম দিবা না, প্রথম 2-3 মিনিট টেরই পাবা না যে পানি গরম হচ্ছে। খুব অস্থির লাগবে, কখন পানিটা গরম হবে, কখন পানিটা গরম হবে। একটা সময় পানিটা অনেক গরম হবে, তারপর পানিটা আরও অনেক গরম হবে, তারপর পানিটা এত গরম হবে যে তুমি হাত দিতে পারবে না। কেরিয়ারটা সেম। তুমি যখন যাত্রাটা শুরু করবে তখন মনেই হবে না যে তুমি আগাচ্ছ। আরও 1 বছর যাবে, 2 বছর যাবে, মনেই হবে না যে তুমি আগাচ্ছ। কিন্তু তখন ওই যে পানি গরমের সময় যেমন চুলাটা বন্ধ করা যাবে না, কেরিয়ারেও কিন্তু কাজ বন্ধ করা যাবে না। যখন কাজটা চলমান থাকবে 1 বছর, 2 বছর, 3 বছর পর সাকসেস আসবে। সোকে কি বললো, পকেটে টাকা আসলো কি আসলো না, এ ঠকালো, এ কথা দিয়ে কথা রাখলো না, ইগনোর। লক্ষ্যটা স্থির রাখো, লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যাও। আর 3টা শব্দ আমি সবসময় বলি, কোয়ালিফিকেশন ফার্স্ট লাগবেই, ডেডিকেশন লাগবেই, 3 হচ্ছে কমিউনিকেশন। যোগাযোগ না করলে, মানুষের সাথে কথা না বললে মানুষ তো জানবেই না যে এরকম একটা মানুষ আছে যে কাজ করতে চায়, যে কাজটা জানে। এটার জন্য কমিউনিকেশন করতে হবে। সো আগে কোয়ালিফিকেশন, যে কাজটা করো কাজটা শিখে আসো, বা এখনই শেখো, নতুন করে ভর্তি হও কোনো থিয়েটারে অথবা কোথাও কোর্স করো। আর সেকেন্ড অফ অল ডেডিকেশন, যা কিছুই হোক আমি এখানে থাকবো। আমি 2 দিন বাদে মুদির দোকান দিব, 2 দিন বাদে চাকরি করব, 2 দিন বাদে বিদেশ চলে যাব, ওটা না। আমি যেটা করতে চাই আগে ভাবি, লাগলে 1 বছর ভাবি, তারপরে আমি কাজটা শুরু করি। আর যেটা শুরু করব এটাই আমার শেষ ডেস্টিনেশন, এটাই আমার করতে থাকতে হবে, তাহলে সাকসেস আসবে। আমিও নিলাম উপদেশটা, মোটিভেশন নিলাম। আপনি তো মোটিভেশন স্পিকারও হতে পারবেন। আমি অনেক কিছু হতে পারবো, বাট যা আছি এটা তো অনেক। আমি মোটিভেশনাল স্পিকার হওয়ার জন্য আমার জীবন পড়ে আছে, কোনো সমস্যা নেই। বুড়ো বয়সে মানুষ দাম দিবে বেশি।
এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। চমৎকার একটা আড্ডা দিলাম। নিউজ 24-কে অনেক ধন্যবাদ। আমি চ্যানেলটা দেখি, আমার ভালো লাগে, বা ওয়ে অফ প্রেজেন্টেশন অনেক ডিফারেন্ট তাদের। তো সবার জন্য শুভকামনা, যারা আমাকে ভালোবাসেন এবং ভালোবাসেন না তাদের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলোর জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো স্টারকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।